আমি পদ্মজা, পর্ব ৭৬। লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে নেমে এসেছে অন্দরমহলের উপর। আকাশে তারাগুলো একে একে জ্বলে উঠেছে, যেন অসংখ্য জোনাকির ঝাঁক। কুয়াশার আবরণ নেই আজ, বাতাসে শুধু একটু শীতের কাঁপন। পদ্মজা নামাজ শেষ করে নিজের ঘরে নীরবে বসে আছে। তার চোখে উদ্বেগের ছায়া, মনে অপেক্ষার উৎকণ্ঠা। মৃদুলের জন্য অপেক্ষা করছে সে। নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে এলো। আমির ঘরে ঢুকে পদ্মজার থেকে দূরত্ব বজায় রেখে একটা চেয়ারে বসলো। তার পরপরে আগমন ঘটল মৃদুলের। মৃদুলের বুকটা ঢিপ ঢিপ করছে। তাকে সালাম জানিয়ে নরম কণ্ঠে পদ্মজা বলল, বসুন ছোট ভাই। বসলো বটে, কিন্তু মৃদুলের মনে শঙ্কার ঢেউ। সে বুঝতে পারছে না কি ঘটতে চলেছে। চোরা চাহনিতে সে কখনো আমিরকে, কখনো পদ্মজাকে দেখছে। পদ্মজা জিজ্ঞেস করলো, কেমন আছেন? অস্বস্তি ফুটে উঠল মৃদুলের কণ্ঠে। ভালো আছি ভাবি। কোনো সমস্যা হয়েছে কি? সবসময় চলতি এবং আঞ্চলিক ভাষার মিশ্রণে কথা বললেও এখন সে বইয়ের ভাষায় কথা বলছে। না, কোনো সমস্যা হয়নি। এখানে কেমন লাগছে? খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো? জি ভাবি, সব ঠিক আছে, ভালো লাগছে। মৃদুল একটু থেমে বলল, তবে রানী আপার কথা খুব মনে পড়ে। পদ্মজার চোখে করুণার ছায়া নামলো। রানী আপা কেন যে এমন করলো? যদি ফিরে আসতো। কথা শেষ করে আমিরের দিকে তাকালো। তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে সে এই আলোচনায় যোগ দেবে না। পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদুলের দিকে চোখ ঘুরিয়ে বলল, সরাসরি কথা বলি, পূর্ণার সঙ্গে আপনার সম্পর্কটা আসলে কি? প্রশ্নটি শুনে নিস্তব্ধতায় ডুবে গেল ঘর। বাইরে থেকে ভেসে আসা পাখির ডাক সেই নীরবতাকে আরো গভীর করে তুলল। মৃদুল চুপ করে আসে দেখে পদ্মজা এবার তার কণ্ঠে একটু কোমলতা মিশিয়ে বলল, বলুন ছোট ভাই। মৃদুল সাহস সঞ্চয় করে বলল, এই সম্পর্কের কোনো নাম নেই। আমি পূর্ণাকে পছন্দ করি, আর পূর্ণা আমাকে। একটা ভারী বোঝা নেমে গেল পদ্মজার বুক থেকে। মৃদুলের সরল স্বীকারোক্তি তার মনে একটু প্রশান্তি এনে দিল। সময় কম, কথা বাড়ানোর সুযোগ নেই। একটু নড়ে চড়ে বসে বলল, আপনি কি পূর্ণাকে বিয়ে করতে চান? আপনার পরিবার কি বিয়ের জন্য প্রস্তুত আছে? আবারও চকিত দৃষ্টিতে আমির ও পদ্মজার দিকে তাকালো মৃদুল। আমির নির্বিকার চোখে তাকিয়ে আছে। সে নীরব দর্শক। মৃদুল ভাবছে কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে। প্রেমিকার অভিভাবকের সামনে কথা বলার জন্য অলৌকিক সাহসের প্রয়োজন। অস্বস্তি ভাব লুকাতে না পেরে সে এক হাতে মাথা চুলকালো। তারপর গলা পরিষ্কার করে ধীরে ধীরে বলল, আম্মা আব্বা অনেক দিন ধরে বিয়ের কথা বলছে। আমি রাজি ছিলাম না, এখন রাজি আছি। মৃদুলকে অপদামস্তক দেখে পদ্মজা বলল, বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত কি? প্রশ্নটি শুনে মৃদুল থমকালো। মনে হচ্ছে সে কোনো কঠিন পরীক্ষায় বসেছে। ম্যাট্রিক পরীক্ষার সেই দুঃস্বপ্ন মনে পড়ে গেল, যখন সে কিছুই লিখতে পারেনি, শুধু চুপচাপ বসে সময় গুনছিল কখন ছুটি হবে। কিন্তু এখন তো জিততেই হবে। পূর্ণাকে পাওয়া না পাওয়ার প্রশ্ন। একটু ইতস্তত করে বলল, জানি না ভাবি। আমার চোখে আগে কালো সাদার ভেদাভেদ ছিল, কিন্তু এখন নেই। কেন জানি না, হঠাৎ করে মনে হচ্ছে চামড়ায় কিছু যায় আসে না। মনের টানটাই আসল। যাকে ভালোবাসা যায় তার সব কিছুই ভালোবাসা যায়। ভালোবাসার সামনে সব কিছুই তুচ্ছ। মৃদুলের কথা শুনে কেমন মোচড় দিয়ে উঠল পদ্মজার বুকের ভেতর। আর চোখে আমিরের দিকে তাকালো একবার। আমিরও চোরা চাহনিতে তার দিকেই তাকিয়েছিল। দুজনের দৃষ্টি মেলাতে আমির নীরবে উঠে চলে গেল। হতবম্ব মৃদুল জানতে চাইল, ভাবি, ভুল কিছু বলছি? ভাই কি রাগ করে চলে গেল? অন্তরের গোপন যন্ত্রণাকে লুকিয়ে রেখে ধীর কণ্ঠে পদ্মজা বলল, আমি কথা বাড়াবো না। পূর্ণাকে বিয়ে করতে চাইলে দ্রুত নিজের বাড়ি ফিরে যান, অভিভাবক নিয়ে আসুন। আমি আমার বোনকে যত দ্রুত সম্ভব বিয়ে দিতে চাই। আপনার পরিবার রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। আমার বোন আমার দায়িত্ব। আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকুক। আশা করি দ্রুত সবকিছু হয়ে যাবে। বিস্ময়ে ছায়া নেমে এলো মৃদুলের চোখে। সে ভেবেছিল পদ্মজাকে রাজি করাতে অনেক কাঠখোট্টা পোড়াতে হবে, কিন্তু পদ্মজা তো সহজেই রাজি হয়ে গেল। নিজেকে হঠাৎ করে অসম্ভব ভাগ্যবান মনে হচ্ছিল তার। মনে মনে ভাবছে, সকালে কোন সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিলাম, যদি মনে করতে পারি তাকে একটা খাসি উপহার দেব। উচ্ছ্বাসিত আনন্দে মৃদুল হঠাৎ করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকল। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গেল পদ্মজা। দ্রুত বিছানার ওপর পা তুলে বসল। বলল, আস্তাগফিরুল্লাহ, আপনি আমার বড়। মৃদুল আনন্দে আত্মহারা। কি করবে, কি বলবে, কিছুই বুঝে উঠতে পারছে না। এত দ্রুত এমন প্রস্তাব পাবে সে কল্পনাও করেনি। স্বভাবসুলভ ভাষায় ফিরে গিয়ে বলল, আমি শনিবারেই বাড়ির যাবো, রবিবারে আম্মা আব্বারে নিয়ে আসমো। আপনি চিন্তা কইরেন না।
তার নিঃশ্বাস দ্রুত পড়ছে, উত্তেজনা স্পষ্ট। পদ্মজা তাকে শান্ত হওয়ার জন্য পানি খেতে বললে মৃদুল এক চুমুকে পানি পান করে বলল, তাহলে আসি ভাবি। পদ্মজার কণ্ঠে স্নেহ ঝরে পড়ল। যান, আল্লাহ আপনার ভালো করুক। ঘর থেকে বের হয়ে গেল মৃদুল। তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পরে পদ্মজা অনেকক্ষণ চুপচাপ বসে রইল। বাড়ির অন্ধকার গাঢ় হয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে বলল, আল্লাহ সবার ভালো করো। আমির বারান্দা থেকে দূর আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে। তার চোখে হাজারো অব্যক্ত কথা। এমন সময় রিদওয়ান পাশে এসে দাঁড়ালো। ধীর স্বরে জানালো, শুক্রবারে সমাবেশ হচ্ছে না। আমির ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? এর কাপড় এখনো আসেনি, কাল দিন পরে শুক্রবার। দীর্ঘশ্বাস ফেলে আমির বলল, আব্বার কাজই এমন। ভাগ্য ভালো গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি, শুধু চেয়ারম্যানদেরই দেওয়া হয়েছে। সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে? হয়েছে। রিদওয়ান একটু থেমে বলল, তুই কি আমার সঙ্গে বের হবি? না, আমি অন্যদিকে যাব। রিদওয়ানের কণ্ঠে হঠাৎ গম্ভীর্য নেমে এলো। রাতের ঘটনা শুনলাম, আরবিদের লাশটার কি করা হয়েছে? আমিরের কণ্ঠে বিরক্তি ফুটল। যা করা হয় তাই করা হয়েছে। বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি। আমি ঘুমে না থাকলে এমন কিছু হতো না। রিদওয়ানের কণ্ঠে অনুশোচনার সুর। আমিরের মেজাজ বিগড়ে গেল। ঘুমালি কেন? তুই বইয়ের প্রতি দরদ দেখিয়ে আমার দলের একজন বিশ্বস্ত শক্তিশালী লোককেই হারালি। আমি নীরব রইল। রিদওয়ান আরো জোর দিয়ে বলল, পদ্মজার বুকেও ভয় ডর নাই, সব দোষ তোর, তোর আশকারা। রাগে ফোঁসফোঁস করতে করতে আমির বলল, আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলবি না। কি করবি বললে? রিদওয়ান তেড়ে এলো। মারবি? মার। আমি দাঁতে দাঁত চেপে বলল, রিদওয়ান মুখ নিয়ন্ত্রণ কর, নয়তো বিছানায় না সোজা কবরে যাবি। পুরনো প্রতিশোধ নিয়ে নেব। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ধীরে ধীরে বারান্দা থেকে সরে গেল রিদওয়ান। বারান্দায় লোহার হাতল আঁকড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো আমির। তার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। পুনরায় আকাশের দিকে তাকালো সে। নীরব রাতের আকাশে তারাগুলো নীরবে সাক্ষী হয়ে রইল দুই ভাইয়ের মধ্যকার দ্বন্দ্বের। ফইনার ঘরে নিকষ অন্ধকার। মজিদ হাওলাদার আলাদা ঘরে থাকেন। পদ্মজা ঘরে ঢুকে হারিকেন জ্বালালো। সেটা বিছানার এক কোণে রেখে বসলো ফইনার পাশে। ফইনা ঘুমের মধ্যে খুব দ্রুত শ্বাস নিচ্ছেন। মনে হচ্ছে কেউ তার কণ্ঠ রোধ করে রেখেছে, তাই শ্বাস নিতে পারছেন না। পদ্মজার হৃদয় ভারী হয়ে উঠল। ফইনার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল সে। অন্য হাতে ধরল ফইনার এক হাত। হাতটা খুব নরম আর ঠান্ডা। তার স্মৃতিতে আবছা আলোয় ভেসে বেড়াচ্ছে প্রথম দিনের কথা, যেদিন হাওলাদার বাড়িতে প্রথম পা রেখেছিল সে। তখন কি কোলাহল, কি জনসমুদ্র ছিল। আর আজ শূন্যতায় নীরবতা ছাড়া আর কিছুই নেই। লাবণ্য উড়ে গেছে বিলেতের আকাশে, পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে। এখন শোনা যাচ্ছে সে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে এক বিলাতি যুবকের সঙ্গে। আমি সম্মতি দিয়েছে। আর ফরিনা, তিনি কষ্ট পেয়েছেন। মেয়েটা মা ছাড়া বিয়ে করে নিচ্ছে। রানী আপাও হারিয়ে গেল কোনো এক অজানা পথে। কতটা যন্ত্রণা পেলে একটা মানুষ এভাবে নিঃশব্দে মিলে যায় জীবনের মানচিত্র থেকে। আজ সারাদিন মদনের দেখা নেই, সেই বা কোথায়? চোখ খুলে তাকালেন ফরিনা। পদ্মজাকে দেখে ঠোঁটে ফুটে উঠল ক্ষীণ হাসি। পদ্মজা মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছেন আম্মা? কোনো যন্ত্রণা হচ্ছে? তার হাত স্পর্শ করে ফরিনা বলল, তুমি আইসো মা? হ্যাঁ আম্মা, এসেছি। কিছু লাগবে? ফরিনার কথা বলতে কষ্ট হচ্ছে। সর্বাঙ্গে যেন দাবানলের দহন। ঘরটা তার কাছে মৃত্যুপুরী। পৃথিবীতে তাকে ধারণ করতে চাইছে না, ঠেলে দিচ্ছে কোনো অজ্ঞাত জগতে। বহু কষ্ট উচ্চারণ করলেন, কিছু কিছু লাগবে না মা, তুমি খালি আমার দ্বারে থাহো। ফরিনার চুলে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করলো পদ্মজা, আছি আম্মা, আমি আপনার পাশেই আছি। হারিকেনের ম্লান আলোয় পুরো ঘরটার ওপর নজর বুলালেন ফরিনা। হঠাৎ তার মনে হলো দক্ষিণ দিকে অদৃশ্য কেউ হাঁটছে। ডান পা কাঁপতে লাগলো তার। পদ্মজা শাড়ি মুষ্টিবদ্ধ করে ধরে ভীত কণ্ঠে বললেন, আমারে নিয়ে যাইতে আইছে, আমারে ধইরা রাহো। পদ্মজা, আমারে ধইরা রাহো, আমারে নিয়ে যাইতে আইছে। যা যা, এখান থেকে দূর হ। বলতে বলতে কেঁদে ফেললেন তিনি। পদ্মজা ভীত হয়ে পড়ল। ফরিনার ডান পা চেপে ধরল এক হাতে। ধীরে ধীরে কমে এলো কাঁপনে। দ্রুত ফরিনাকে পানি পান করিয়ে বলল, কিছু হয়নি আম্মা, কেউ নেই এখানে, আপনি অকারণেই ভয় পাচ্ছেন। ফরিনা কম্পিত স্বরে উচ্চারণ করলো, কেউ কেউ নাই? না নেই, ঘুমানোর চেষ্টা করুন। পদ্মজার হাত আঁকড়ে ধরলেন ফরিনা। তার আঙুলগুলো পদ্মজার হাতে জড়িয়ে গেল। যেমন করে শিকড় মাটি আঁকড়ে ধরে ধীরে ধীরে চোখ বুঝলেন। পদ্মজা ছাড়া তার আর কেউ নেই।
এই হাত আঁকড়ে ধরা দেখে যে কেউ বুঝবে পদ্মজার প্রতি তার অগাধ বিশ্বাস ও নির্ভরতার গভীরতা। তিনি যেন একটা ঝড়ো সমুদ্রে ভাসমান নৌকার যাত্রী, যার একমাত্র নাবিক এই পদ্মজা। বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে এলো। তখনও অনেক রাত। ফরিনা চোখ খুলে হঠাৎ বললেন, আমার আম্মার নাম ফুলবানু, রামপুরা সেরি। নড়ে চড়ে বসলো পদ্মজা। সে আরেকটা জীবনের অজানা অধ্যায়ের খুঁটিনাটি জানার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন এক অধ্যায় যা এতদিন ছিল অন্ধকারের আড়ালে, গোপনে গহীনে। ফরিনার দৃষ্টি ছাদের ওপর কোনো অদৃশ্য বিন্দুতে নিবদ্ধ, যেন সেখানে লুকিয়ে আছে জীবনের অমীমাংসিত রহস্য। বাইরে থেকে ভেসে আসছে শেয়ালের দুরাগত হাঁক,